ওয়েলকাম টু এভরিওয়ান। তো দেখো না, আজকে তোমাদের 2023 সালে এএনএম জিএনএম এর ফিজিক্যাল সায়েন্সে যে কোশ্চেনগুলো পড়েছিল সেগুলোর আজকে ডিটেল সলিউশন করব। ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনে যেগুলো তোমাদের থাকে। তো চলো কোশ্চেন আসি। না, এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে নিচের কোনটি খাবার সোডার মূল উপাদান। একদম সিম্পল কোশ্চেন, খাবার সোডা সবাই জানে, NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, তাই না? এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট নেক্সট বলেছে যে কোথায় গেল, কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায়? কি হবে না, দেখো এটাকে একটু ডিসকাস করি। হ্যাঁ, এখানে কি বলা আছে? বলের সংজ্ঞা, তাই তো? দ্যাট মিন্স ডেফিনেশন অফ ফোর্স। ডেফিনেশন অফ ফোর্স, এটাকেই বলা হচ্ছে বলের সংজ্ঞা। যদি এটা বলা হয়ে থাকে তাহলে এটা জানা যায় নিউটনের ফার্স্ট ল থেকে। কি বলা হলো? এটা জানা যাবে নিউটনের ফার্স্ট ল থেকে। জাস্ট ডেফিনেশন। কি বলা আছে? ডেফিনেশন মিন্স সংজ্ঞা। আর যদি এরকম বলে যে বলের মান কত, তুমি ধরো ডেফিনেশন জানলে হোয়াট ইজ ফোর্স, এরপর বলা হচ্ছে যে ওই অবজেক্টে কি অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট ফোর্স, তাহলে ওর যে মান, সেই মানটাকে আমরা জানতে পারি কিন্তু নিউটনের সেকেন্ড ল থেকে। তাহলে যদি কোশ্চেনে আসতো যে ভ্যালু অফ দ্য ফোর্স, ভ্যালু অফ ফোর্স মানে বলের মান, তাহলে সেখানে অ্যান্সার হতো তোমার নিউটনসের সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল, তোমরা বলো না যে এফ ইজিক্যাল টু এম এ। এফ ইজিক্যাল টু এম এ মানে কি? যে এই এফ ইজিক্যাল টু এম এ তার মানে হচ্ছে ফোর্স ইজিক্যাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ভর ইন্টু ত্বরণ। তাহলে এটা হচ্ছে মান, এই মানটা জানা যায় নিউটনসের সেকেন্ড ল থেকে। বাট এখানে কি মান বলেছে? না, এখানে জাস্ট বলেছে তোমার ডেফিনেশন। তাহলে ডেফিনেশন বলা হলে নিউটনসের ফার্স্ট ল। নিউটনসের ফার্স্ট ল মিন্স অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়েছে? নেক্সট কি বলা আছে? 1 MB মেমোরি ইজ ইকাল টু 1 GB মেমোরি প্রায় ড্যাশ গুণ বড়। ডেইলি তোমরা ইউজ করে থাকো, তাই না? আমরা জিওর ডেটা প্যাক ইউজ করে থাকি। কারো ডেটা প্যাক থাকে 2 GB পার ডে, কারো ডেটা প্যাক থাকে 1.5 GB, কারো থাকে 1 GB পার ডে। তাহলে 1 GB ইজ ইকাল টু কত MB? সবাই জানো, এটা জানা তো উচিত যে স্যার 1 GB ইজ ইকাল টু 1024 MB। কিন্তু প্রবলেম হচ্ছে যে 1024 তো অপশানে নেই, তাহলে কি করা যাবে? না, তাহলে 1024-এর সামনাসামনি কোনো একটা অপশান দেখো, কোনটা আসছে? না স্যার অপশান বি। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলো? নেক্সট কি বলা আছে? এলপিজি এর মূল উপাদান। এলপিজি মাথায় রাখবে, এটা এটা তোমাদের অনলি এএনএম জিএনএম না, অনেক এক্সামে পড়েছে। এলপিজি হচ্ছে প্রোপেন আর বিউটেন। এলপিজি হচ্ছে প্রোপেন আর বিউটেন। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে? সালফিউরিক অ্যাসিড হলো একটি একক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় অ্যাসিড, ত্রিক্ষারীয় অ্যাসিড না চতুর্ক্ষারীয় অ্যাসিড? কোনটা হবে অ্যান্সার? না দেখো এই কোশ্চেনগুলো কীরকমভাবে করতে হয়। না, কি বলা হলো যে H2SO4, তাই না? H2SO4 এটাকে তুমি অ্যাকোয়াস সলিউশনে দাও, তাহলে অ্যাকোয়াস সলিউশনে এটা ফরমেশন করে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। তাহলে একটা জিনিস নোটিস করো, এখানে কটা H প্লাস আয়ন ফরমেশন হচ্ছে? না স্যার দুটো H প্লাস আয়ন ফরমেশন হচ্ছে। সেহেতু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দ্বিক্ষারীয় অ্যাসিড, মিন্স অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? সিমিলারলি ভাবে যদি কোশ্চেনে থাকতো HCl, কি বলা হলো? সাপোজ কোশ্চেনে দেওয়া আছে ধরো HCl, এটাকে যদি বলা হয় যে এটা কত ক্ষারীয় অ্যাসিড, একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয়, চতুর্ক্ষারীয়, তাহলে এখানেও সিমিলারলি হবে অ্যাকুয়াস সলিউশনে মেশাও। তাহলে এটা অ্যাকুয়াস সলিউশনে কি কি ফরমেশন করবে? না H প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এখানে কটা H প্লাস আয়ন ফরমেশন হচ্ছে? না স্যার অনলি একটাই H প্লাস আয়ন ফরমেশন হচ্ছে। বোঝা গেল? তাহলে এইরকমভাবে এই কোশ্চেনগুলো করতে হয় যে কত ক্ষারীয় অ্যাসিড সেখানে ফরমেশন হচ্ছে। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনে কি বলা আছে? H2S
এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য না H2S এটা হচ্ছে একটা মৃদু অ্যাসিড H2S হচ্ছে একটা মৃদু অ্যাসিড অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার না এগুলো তুমি জানতে পারবে যে অ্যাসিড বেস আর সল্ট এই যদি টপিকটাকে ভালোভাবে করো তাহলে কিন্তু ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবে যে এগুলো কি টাইপের অ্যাসিড কিংবা কি টাইপের বেস রাইট তো একটা সিরিজ আমরা স্টার্ট করেছি সব টপিকগুলো ডিসকাস করছি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে একটা প্লেলিস্ট পাবে ফিজিক্যাল সায়েন্সের সেখানে ডিটেলস যতগুলো তোমাদের সিলেবাসের টপিক আছে সব টপিক ওয়াইজ করা আছে সেই প্লেলিস্টটা দেখবে তাহলে কিন্তু এই যে কোশ্চেনগুলো সবগুলো কিন্তু ডিটেল সলিউশন নিজেই পারবে রাইট এবং যে এক্সাম আসছে সেই এক্সামেও কিন্তু কাজে লাগবে পুরো যে হোল থিওরি পুরো থিওরি আর কোশ্চেন সব কিন্তু করা আছে ওই প্লেলিস্টে ঠিক আছে ওকে তোমরা চেক আউট করতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে নেক্সট আসি হ্যাঁ নেক্সট হচ্ছে যে এটা একটা কোশ্চেন ছিল এটা হচ্ছে তোমাদের কোশ্চেন হচ্ছে যে দ্রাবক অ্যাকচুয়ালি সলিউশনের কোশ্চেন এটা তো এটা কিভাবে করবে না দেখো কি লেখা আছে দ্রাব্যতা কিংবা দ্রবণতা তাই না দ্রবণতা দেওয়া আছে 40 তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে না এটাকে এরকম লেখা যায় 40 দ্রবণতা ইজ ইকুয়াল টু এখানে বলেছে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত লবণের প্রয়োজন তাহলে এটাকে ধরে নাও x ডিভাইড বাই 100 গ্রাম দেওয়া আছে ইন্টু 100% তাহলে এটা ক্যান্সেল আউট তাহলে x এর ভ্যালু কত আসছে না স্যার 40 তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে এখানে না এখানে হচ্ছে 40 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট দুধ একটি হচ্ছে কোলয়েড এটাকে মাথায় রাখবে দুধ এটা হচ্ছে একটা কোলয়েড হ্যাঁ কোলয়েড ঠিক চলো নেক্সট কি বলেছে যে একটি পাত্র কানায় কানায় পূর্ণ করে তরল রাখা আছে দেখা গেল পাত্রটি উত্তপ্ত বা ঠান্ডা করলে সর্বদাই কানায় কানায় পূর্ণ থাকে তাহলে পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কত ভালো কোশ্চেন না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে একটা টপিক আছে সেটা কি জিনিস না সাপোজ এই হচ্ছে পেন হ্যাঁ এটা একটা রিজিড রডের মতো ভাবো এখানে তুমি হিট দিলে 1 জুল হিট দেওয়ার জন্য এর যে লেন্থ সেটা যে অ্যামাউন্টের ইনক্রিজ হবে সেই যে অ্যামাউন্টের ইনক্রিজ সেটাকে কি বলা হবে সেটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অ্যাকচুয়ালি একক দৈর্ঘ্য ইনক্রিজ করার জন্য অ্যাকচুয়ালি কোনো একটা হিট দিচ্ছ তারপরে টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ হচ্ছে সেই 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজের জন্য এর ডিস্টেন্সে যেটা চেঞ্জ হচ্ছে সেটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক রাইট যদি এইরকম টাইপের একটা অবজেক্ট হয় এরকম টাইপের অবজেক্ট তাহলে এখানে কি দৈর্ঘ্য থাকবে না এখানে দৈর্ঘ্য থাকবে না দৈর্ঘ্যের সাথে সাথে প্রস্থ থাকবে দুটো জিনিস থাকবে রাইট তাহলে লেন্থ আর ব্রেথ দুটো থাকছে যদি একদম লিনিয়ার অবজেক্ট থাকে তাহলে সেটা হয়ে যাবে অনলি লেন্থ আর ধরো জল আছে জলের কি হবে যদি ওখানে হিট দেওয়া হয় তাহলে পুরো ভলিউমটা এক্সপান্ড করবে জাস্ট লাইক ফুটবলে পাম্প দিচ্ছ কি হবে ফুটবলটা এক্সপান্ড করবে এরকম ভাবে তাই না তাহলে সেখানে হয় ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট সেটাকে বলা হচ্ছে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে তিনটে গুণাঙ্ক রয়েছে সেগুলোকে একটু দেখো কি না একটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট এটাকে ডিনোট করা হয় আলফা দ্বারা 2 নম্বর আসছি সারফেস এক্সপানশন কোএফিসিয়েন্ট এটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ইট ইজ ডিনোটেড বাই বিটা এটাকে বিটা দ্বারা ডিনোট করা হয় আরেকটা রয়েছে ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট এটাকে বলা হয় আয়তন প্রসারণ
গুণাঙ্ক, ইট ইজ ডিনোটেড বাই গামা। আর এই তিনটের মধ্যে একটা রিলেশন আছে আলফা বিটা আর গামার মধ্যে, সেটা কি না আলফা ইজ ইকুয়াল টু হয়ে যায় বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। তাহলে এখানে দেখো কোশ্চেনে কি বলেছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরল মিন্স লিকুইড, লিকুইডের ক্ষেত্রে কি থাকে, লিকুইডের ক্ষেত্রে থাকে গামা। তাহলে গামা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে না এই দুটোর মধ্যে রিলেশন দেখো, এই দুটো গামা ইজ ইকুয়াল টু 3 ইন্টু আলফা। তাহলে 3 আলফা মিন্স কোনটা হবে কারেক্ট অ্যান্সার না, সেখানে হয়ে যাচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে দেখো কি দেওয়া আছে। নেক্সট কোশ্চেনে বলা আছে যে কোশ্চেনটা ভালোভাবে পড়বে না, বলা আছে যে কোশ্চেনে যে একটা লাইট রে এরকমভাবে ইনসিডেন্ট হচ্ছে, এই অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে 32। ওকে, এটা রয়েছে একটা গ্লাস স্ল্যাব, এই যে এটা রয়েছে একটা গ্লাস স্ল্যাব। তাহলে লাইট রে এরকমভাবে আসবে, গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে যাবে, দেন লাইট এটা আবার এখানে এরকমভাবে বার হয়ে যাবে। তাহলে এখানে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলের ভ্যালু কত। তাহলে একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবে, একটা কনসেপ্ট, কি কনসেপ্ট না গ্লাস স্ল্যাবে যখনই কোনো লাইট রে একটা এন্টার করে এবং লাইট রেটা যখনই বার হবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল অলওয়েজ কনস্ট্যান্ট সেম হবে। তাহলে এখানে কত হবে কারেক্ট অ্যান্সার না থিটা আর 32 সেম, দ্যাট মিনস এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এত কিছু এটা করার প্রয়োজনে নেই, জাস্ট কনসেপ্টটাকে মাথায় রাখবে যে যখনই কোনো একটা লাইট রে গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে যাবে, গ্লাস স্ল্যাবে এন্টার করার সময় যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে যখন গ্লাস স্ল্যাব থেকে লাইট রেটা বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 32 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলা আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা তোমাদের এসেছে শুধুমাত্র এই বছর না, প্রতি বছর এখান থেকে একটা করে কোশ্চেন দেয়, ভালো করে দেখে রাখবে এটা, যে লিন তাপ ল্যাটেন্ট হিট থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন দিয়ে থাকে। দেখো কোশ্চেনটাকে ভালোভাবে পড়ো, হ্যাঁ না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা 100 গ্রাম বরফকে গলিয়ে সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন। মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আইস আছে, সেখান থেকে তুমি সেটাকে জলীয় বাষ্পে কনভার্ট করবে, ঠিক ভ্যাপার। কীরকমভাবে করা যায় দেখো না, ইনিশিয়ালি কোনো একটা অবজেক্ট আছে, এখানে ধরো আইস, এটা হচ্ছে আইস, এখান থেকে কনভার্ট হচ্ছে তোমার কিসে কনভার্ট হবে, ওয়াটারে, ভ্যাপারে। দেখো একটু ভালোভাবে দেখবে, যখনই কোনো একটা অবজেক্টের স্টেট চেঞ্জ হয়, স্টেট চেঞ্জ হওয়া মিনস সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস, সলিড থেকে লিকুইড হলো স্টেট চেঞ্জ হচ্ছে, আবার লিকুইড থেকে গ্যাস হলো স্টেট চেঞ্জ হচ্ছে। তাহলে যখনই স্টেট চেঞ্জ হবে সেখানে কিন্তু টেম্পারেচারে কোনো রকম চেঞ্জ হবে না। ওকে, তাহলে আইস এর টেম্পারেচার কত বলা আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আইস থেকে এটা কনভার্ট হবে ওয়াটারে, রাইট। তাহলে আইস থেকে কনভার্ট হচ্ছে এটা ওয়াটারে, এর টেম্পারেচার স্যার কত হবে না এর টেম্পারেচারও হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন হবে না একটু আগেই বললাম যে যখনই সাবস্টেন্সটার স্টেট চেঞ্জ হয় সেখানে কিন্তু কোনো রকম টেম্পারেচারের চেঞ্জ হবে না। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমার ওয়াটার, এখানে ধরো ওয়াটার আছে, ঠিক আছে। তাহলে এখানে তো এইরকমই আর অবজেক্টটা ট্রান্সফার হয়ে যাবে না, হিট প্রয়োজন হবে, হিট নিলে তবেই তো আইসটা ওয়াটারে কনভার্ট হবে। তাহলে যখনই কোনো একটা অবজেক্টের স্টেট চেঞ্জ হয় সেখানে যে হিটটা ইউজ হয় সেই হিটটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অথবা লিন তাপ। আর ল্যাটেন্ট হিটের ফর্মুলা কি হয় না ল্যাটেন্ট হিটের ফর্মুলা হচ্ছে L = Q/m, এখানে Q1 লিখছি, তাহলে Q1 = কি হয়ে যাবে L × m। আচ্ছা, অ্যাকর্ডিং টু কোশ্চেন এম এর ভ্যালু কত না স্যার এম এর ভ্যালু দেওয়া আছে 100 গ্রাম, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 100 গ্রাম। আর এল এর ভ্যালু কত না দেখো এখানে একটা নোটিস করো, লেখা আছে যে জলের আপেক্ষিক তাপ
ও জলের বাষ্পীভবনের লীন তাপ, আপেক্ষিক তাপ হবে না, এটা এটা বরফ গলনের লীন তাপ হবে। হ্যাঁ, বরফ গলনের লীন তাপ, সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, ঠিকই দেওয়া আছে, সরি। গলনের লীন তাপ 80, আপেক্ষিক তাপ 1, আর বাষ্পীভবনের লীন তাপ 540। ঠিক আছে, সরি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে এল এর ভ্যালু হয়ে যাবে 80। হ্যাঁ, এল এর ভ্যালু হচ্ছে 80, তাহলে এখানে আসছে 8000 ক্যালোরি। প্রসেসটা কি এখানে শেষ? না, এখানে শেষ নয়। এরপরে কি হচ্ছে না, তোমাকে নিয়ে যেতে হবে ব্যাপারে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে আইসে কনভার্ট হলো, অ্যাকচুয়ালি আইস থেকে ওয়াটারে কনভার্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। এরপর 0 থেকে নিয়ে যেতে হবে তোমাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এই অবজেক্টটার টেম্পারেচার হচ্ছে, এই অবজেক্ট মিনস এই ওয়াটারের টেম্পারেচার হচ্ছে সাপোজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা হচ্ছে আইস। আইস না, এটা হচ্ছে ওয়াটার। ঠিক, ওকে। তাহলে এখানে একটা জিনিস নোটিস করো, এখানে যে ফর্মুলা ইউজ করলাম যে এল ইজ ইকাল টু কিউ বাই এম, এটা ইউজ করলাম, তার মেন রিজন হচ্ছে এখানে স্টেট চেঞ্জ হচ্ছে। বাট এই সেকেন্ড কেসে, এই কেসে কি কোনো রকম স্টেট চেঞ্জ হচ্ছে? না স্যার, স্টেট চেঞ্জ হয়নি। তাহলে যখন স্টেট চেঞ্জ হবে না, তখন যে ফর্মুলাকে তোমাকে ইউজ করতে হবে সেই ফর্মুলা হচ্ছে কিউ ইজ ইকাল টু এম এস ইন্টু T2 মাইনাস T1। দেখো, ওয়াটারটা 0 থেকে 100 ডিগ্রিতে পৌঁছাচ্ছে, তার জন্য কোনো তো হিট দিতে হবে, সেই হিটের ভ্যালু হচ্ছে এম এস ইন্টু ডেল্টা টি। তাহলে এম এর ভ্যালু কত? না, এম হচ্ছে স্যার 100 গ্রাম, এস মিনস হচ্ছে লীন তাপ, অ্যাকর্ডিং টু কোশ্চেন দেওয়া আছে 1, তাই না, 1 ক্যালোরি। আর T2 মাইনাস T1 হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, দ্যাট মিনস 100 মাইনাস 0, তাহলে এটা আসবে 100। তাহলে কত আসছে? 10,000, তাই না? একটা, দুটো, তিনটে, এত ক্যালোরি। এখানে কি প্রসেসটা শেষ হবে? না, এখানেও প্রসেসটা শেষ হবে না। এখান থেকে আবার কোথায় যাবে? এখান থেকে এটাকে নিয়ে যেতে হবে ব্যাপারে। দেখো কোশ্চেনে দেওয়া আছে, সরি, কোথায় নিয়ে যেতে হবে? না, বাষ্পীভবন করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে বাষ্পে কনভার্ট করি। এই হয়ে গেল বাষ্প। হুম হুম ঠিক আছে। কত ডিগ্রি সেন্টিগ্রেড স্যার? না, এখানেও তো স্টেট চেঞ্জ হচ্ছে, আর স্টেট চেঞ্জ হলে টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট, তাহলে কত আসবে? না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যখনই স্টেট চেঞ্জ হয় সেখানে কোন হিট ইউজ হয়? না স্যার, আবার এই ল্যাটেন্ট হিটকে ইউজ করতে হবে। এল ইজ ইকাল টু কিউ বাই এম, তাহলে Q2 লিখছি এটাকে, আর এটাকে লিখছি Q3 বাই এম। তাহলে Q3 ইজ ইকাল টু এল ইন্টু এম। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এল? এল মিনস হচ্ছে ল্যাটেন্ট হিট 540, ইন্টু এম হচ্ছে 100 গ্রাম, তাহলে 54000 এত ক্যালোরি। বুঝা গেল? এত ক্যালোরি। তাহলে অ্যান্সার স্যার কত আসবে? না, অ্যান্সার হচ্ছে টোটাল হিট কিউ ইজ ইকাল টু Q1 প্লাস Q2 প্লাস Q3, তিনটাকে অ্যাডিশন করো। তাহলে 54 প্লাস 10, 64,000, 64 প্লাস 8,000, 64 প্লাস 8,000 মিনস 3200, সরি 72, 000 এত ক্যালোরি, তাই না? তাহলে এটাকে আমরা এরকম লিখতেই পারি 72 কিলো ক্যালোরি। তাহলে 72 কিলো ক্যালোরি মিনস এটার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অপশান এ। হ্যাঁ, এটা একটু লেন্দি কোশ্চেন, একটু টাইম লাগবে, প্র্যাকটিস থাকলে তাও কিন্তু এত বেশি টাইম লাগবে না। তো যাই হোক, বাকিগুলো তো টাইম লাগছে না, ইজি কোশ্চেন, এক দুটো টাইম লাগলোই বা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন কি বলেছে? 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার? একদম ইজি কোশ্চেন, জানা থাকলে ইজি, না জানা থাকলে থোড়ি হবে। আচ্ছা, বলে দিচ্ছি। দেখো, এগুলো হচ্ছে ডিস্টেন্স মেজারমেন্টের স্মলেস্ট ইউনিট, এটা আমি করিয়েছি, এটা করানো আছে। থিওরি যখন করিয়েছি তখন এগুলো সব ডিসকাস করেছি, ন্যানোমিটার, মিলিমিটার, অ্যামস্ট্রম, রাইট? তো দেখে নাও যে, না মাথায় রাখবে একটু, হ্যাঁ, একটা হচ্ছে 1 ফার্মি,
এফ দ্বারা লেখা হয়, এটাকে বলা হচ্ছে ফার্মি, ইজ ইকুয়াল টু হয়ে যায় 10 টু দি পাওয়ার -9, সরি -9 না, -15 মিটার, 10 টু দি পাওয়ার -15 মিটার। ওকে, দেন আরেকটা আছে 1 PM, PM মিন্স এটাকে বলা হয় পিকোমিটার, ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -12 মিটার, রাইট। দেন হচ্ছে 1 অ্যামস্ট্রম, এর মাথায় একটা পুটকি, এটাকে বলা হচ্ছে অ্যামস্ট্রম, ইজ ইকুয়াল টু হয়ে যায় 10 টু দি পাওয়ার -10 মিটার। দেন আরেকটা টার্ম আছে 1 NM, NM হচ্ছে ন্যানোমিটার, ন্যানোমিটার, ইজ ইকুয়াল টু হয়ে যায় 10 টু দি পাওয়ার -9 মিটার। দেন রয়েছে 1 মিউএম, মিউএম মিন্স মাইক্রোমিটার, মাইক্রোমিটার, ইজ ইকুয়াল টু হয় 10 টু দি পাওয়ার -6 মিটার, রাইট। এখন তোমাদের কোশ্চেন দিয়েছে ন্যানোমিটার, কাল কোশ্চেনে দিতে পারে অ্যামস্ট্রম, কিংবা দিতে পারে পিকোমিটার, কিংবা দিতে পারে ফার্মি, তাহলে সবগুলোই কিন্তু মাথায় রাখবে, রাইট। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এখানের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 10 টু দি পাওয়ার -9 মিটার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক। নেক্সট হচ্ছে জিপিএস, জিপিএস মিন্স এটা জানা থাকলে হবে, এটাকে বলা হয়, এটা কম্পিউটারের কোশ্চেন, গ্লোবাল পজিশনিং সিস্টেম বলা হয়। জিপিএস মিন্স গ্লোবাল পজিশনিং সিস্টেম, পজিশনিং মিন্স এটা অপশন সি, ঠিক। ওকে, নেক্সট, এটা কোনো কোশ্চেন হলো? এবার পড়ে থাকা কোশ্চেনটা একদম বাচ্চা ছেলেও করে দেবে, যে বায়ুমণ্ডলের, পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে, না ক্লাস 5 থেকে পড়ে আসছো তোমরা, অপশন ডি নাইট্রোজেন। চলো নেক্সট, বল ও বেগের গুণফলকে কি বলা হয়? এটা একটা ভালো কোশ্চেন না, বল ও বেগের গুণফলকে কি বলা হয়? দেখো, যে পাওয়ার মিন্স ক্ষমতা, এটা ইজ ইকুয়াল টু কি হয় না, পাওয়ার মিন্স হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম, কি বলা হচ্ছে, পাওয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় যে কার্য করার হার, রেট, হার যখনই বলা হবে, রেট যখনই বলা হবে তখন টি দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে ওয়ার্ক ডান ডিভাইড বাই টাইম, এটা বলা হচ্ছে পাওয়ার। আবার ওয়ার্ক ডানের ফর্মুলা হয় এফ ইন্টু এস ডিভাইড বাই টি। স্যার এফ কি? এফ হচ্ছে ফোর্স মানে বল, আর এস হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে দেখো, এফ এস বাই টি, সরণ বাই সময়, এটা ইজ ইকুয়াল টু হয়ে যায় বেগ, রাইট। তাহলে বেগকে লিখা হয় ভি দ্বারা, তাহলে এফ হচ্ছে ফোর্স আর ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি মিন্স বেগ, রাইট। তাহলে ফোর্স ইন্টু ভেলোসিটি কি পাবে না স্যার, পাওয়ার পাওয়া যায়। তাহলে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে না, বল ও বেগের গুণফলকে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে ক্ষমতা, ক্ষমতা মিন্স অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো গেল 1 নম্বরের কোশ্চেন। এরপরে আসি 2 নম্বরের কোশ্চেন, এগুলো একটু ভালোভাবে দেখবে, অনেকের কনফিউজ হয়। কি রকম কনফিউজ হয় না, অনেকের ধারণা আছে যে স্যার যদি 2 নম্বরের কোশ্চেনগুলোই যে কোনো একটা ভুল করে ফেলি তাহলে পুরো নাম্বারটাই যাবে, কিংবা অনেকেই মনে করে যে সাপোজ দুটো অ্যান্সার কারেক্ট হবে আর তুমি করে এসছো একটা, তাহলে তুমি কি 0 পাবে নাকি কোনো নাম্বার পাবে। এই নাম্বার সিস্টেমটাকে একটু ভালোভাবে দেখে নাও, তারপরে এগুলোকে ডিসকাস করছি। না সাপোজ 4টে অপশান আছে, এ বি সি আর ডি, ঠিক আছে। তো বোর্ডের অনুযায়ী, যে বোর্ড আছে, বোর্ডের অনুযায়ী সাপোজ এ আর সি কারেক্ট হবে, আর তুমি ধরো করে এসেছো বি আর সি, তাহলে তুমি কত পাবে না, তুমি পাবে 0। কোনো রং করা যাবে না, একটাও কিন্তু ভুল অ্যান্সার করা যাবে না, তাহলে এখানে তুমি কত পেয়ে যাবে না, এখানে পেয়ে যাবে 0। এরপরে আসি, এরপরে সাপোজ ধরো তুমি অনলি অপশন এ করে ছেড়ে দিয়েছো, কি বললাম, জাস্ট অপশন এ করে ছেড়ে দিয়েছো, তাহলে স্যার তুমি কত নাম্বার পাবে, তাহলেও কিন্তু তুমি নাম্বার পাবে, তুমি কিন্তু 0 পাবে না। কত পাবে না, সেটা হচ্ছে তুমি কটা ঠিক করেছো, একটা, কটার মধ্যে, দুটোর মধ্যে, কত নাম্বারের কোশ্চেন, 2 নম্বরের, তাহলে কত পাচ্ছ, 1 পাচ্ছ। বোঝা গেল কি বলতে চাইছি। এরপর ধরো অ্যাকর্ডিং টু বোর্ড এ কারেক্ট, সি কারেক্ট আর ডি কারেক্ট, হ্যাঁ, আর তুমি অনলি টিক মার্ক করে এসেছো অপশন এ তে, তাহলে তুমি কত পাবে
না কটা ঠিক হয়েছে তোমার? একটা ঠিক হয়েছে। অ্যাকর্ডিং টু বোর্ডের অনুযায়ী কটা ঠিক হবে? আচ্ছা 3টে ঠিক হবে। কত নম্বরের কোশ্চেন? 2 নম্বরের কোশ্চেন। তাহলে 2/3 মিনস 0.66, এই নাম্বারটা তুমি পাবে। তাহলে বোঝা গেল যে এখানে এইরকম ভাবে কিন্তু নাম্বার ডিভিশন হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেনগুলোতে আসি। ফার্স্ট কোশ্চেনে কি বলা আছে না, ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে একটি বেলুন হাওয়া দিয়ে ফু দিচ্ছে। ওকে, একটা বেলুনকে ফুলাচ্ছি ধরো, সিম্পল যেমন আমরা দেখি। তো বলেছে ভেতরের সমস্ত বায়বীয় অণুগুলি নিজের অবস্থানে অনড় থাকবে। সেটা কি হয়? সাপোজ একটা বেলুন আছে, ধরো একটা ডায়াগ্রাম ড্র করি। হ্যাঁ, এইরকম ভাবে একটা বেলুন আছে। যাই হোক, এটা আঁকা হলো। তাহলে বেলুনের ভেতরে এয়ার আছে, এয়ার মিনস গ্যাস মলিকিউলস এরকম ভাবে আছে। তাহলে গ্যাস মলিকিউলসগুলো কি এরকম থাকবে না, র্যান্ডামলি ভাবে মুভ করতে থাকবে। র্যান্ডামলি ভাবে মুভ করে পরে এই যে দেওয়া বেলুনের গায়ে এরকম ভাবে হিট করবে, এরকম ভাবে হিট করবে, কিংবা এই মলিকিউলের সাথে ইন্টারাকশন করতে পারে। বিভিন্ন দিকে র্যান্ডামলি ভাবে সেগুলো মুভ করতে থাকবে, রাইট। তাহলে 1 নম্বরে যেটা বলা আছে অপশন এতে, যে ভেতরের সমস্ত বায়বীয় অণুগুলি নিজের অবস্থানে অনড় থাকে, কোনো মতেই কারেক্ট নয়, তাই না। অপশন বিতে বলা আছে ওই বায়বীয় অণুগুলির মধ্যে অনেক খালি জায়গা পড়ে থাকে, অবভিয়াসলি কারেক্ট, তাই না। ধরো এই ঘরটা আছে, এই ঘরে এয়ার আছে, তাহলে এয়ারের মধ্যেও তো অনেক ফাঁকা জায়গা আছে। ধরো এটা একটা গ্যাস মলিকুলস, এটা একটা, কোথায় গেল, এটা একটা গ্যাস মলিকুলস, এটা একটা গ্যাস মলিকুলস, এটা একটা গ্যাস মলিকুলস, এর মাঝে তো অনেক স্পেস ফাঁকা আছে, তাই না। সেহেতু অপশন বি কে কারেক্ট করা যেতে পারে। 3 নম্বরে কি বলা আছে, ওই বায়বীয় অণুগুলি চতুর্দিকে যত্রতত্র ছড়িয়ে পড়তে থাকে এবং প্রায়শই ভেতরের থেকে বেলুনের গায়ে আঘাত করে, অবভিয়াসলি কারেক্ট, তাই না। 3 নম্বরে বলেছে ভেতরের বায়ু কঠিনে পরিণত হয়। কি করে কঠিনে পরিণত হবে? এয়ারটা কখনো সলিড হয়ে যাবে? কোনো মতে পসিবল নয়। যেটা কোন রকম ভাবে হতে পারে কি? হবে না। অন্য কেস হতে পারে, এখানে বেলুন ফোলাচ্ছে, ধরো এয়ার আছে, হঠাৎ করে সলিড হয়ে গেল, সেটা তো কোনো মতে পসিবল নয়, তাই না। আচ্ছা, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি আর সি। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি আর সি। নেক্সট কি বলেছে, ফুটন্ত জলের চেয়ে স্টিম অনেক বেশি জ্বলন সৃষ্টি করে। কারণ দেখবে যখন আমাদের লুচি হয়, ফুলকা ফুলকা লুচি, তখন দেখবে ঘরের মারা কি বলে, যখন ফুলকা ফুলকা লুচি হয় তখন আমরা দেখবে আঙুলটাকে এরকমভাবে লুচির মধ্যে ডুবিয়ে দিই। বুঝতে পারছো কি বলতে চাইছি? ফুলকা ফুলকা লুচি, জাস্ট লুচিটাকে তুমি ছেঁকে পরে বাইরে নিয়ে এলে, এরপর ওই যে লুচিটার উপরে দেখবে আঙুল দিতে বন্ধ করে, আমরা করেই ফেলি, কিন্তু দেওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে যে ওই যে ভেতরে ওর এয়ারটা আছে, গরম বাতাসটা আছে, জলীয় বাষ্পটা আছে, সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস হয় না, মনে রাখবে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ভ্যাপার, জলীয় বাষ্প, এই দুটোর মধ্যে হিট কোনটাতে বেশি থাকে না, এই দুটোর মধ্যে এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ভ্যাপার, সেটাতে কিন্তু বেশি হিট থাকে। তাহলে ওটা কিন্তু বেশি ডেঞ্জারাস, রাইট। তাহলে এরপর অপশানগুলোতে আসি। কি বলেছে, স্টিম অনেক বেশি জোরে শরীরে আঘাত করে না, এটা কোনো রিজন নয়। একই পরিমাণ স্টিমে ফুটন্ত জলের চেয়ে বেশি তাপ থাকে, হ্যাঁ অবভিয়াসলি কারেক্ট, এখন ডিসকাস করলাম। দেন বলেছে স্টিম এক ধরনের বাষ্প, হোক, প্রবলেম কি আছে, তাই না। নেক্সট অপশান ডিতে কি বলা আছে না, ফুটন্ত জলের চেয়ে স্টিম অনেক বেশি গরম, হ্যাঁ অবভিয়াসলি গরম, হিট বেশি থাকলে সেটা তো তোমার বেশি গরম হবে, তাই না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি আর অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিচের কোন কোন উক্তিগুলি সঠিক? কি বলা আছে যে তরল বা কঠিনের সঠিক আয়তন থাকে কিন্তু আকৃতি থাকে না। দুটোর মধ্যে কনফিউশন। আকৃতি মিনস স্ট্রাকচার মিনস, যেমন ধরো এখানে লিপ বাম আছে, লিপ বামের একটা স্ট্রাকচার আছে, তাই না। যেমন ধরো একটা পেন আছে, পেনের একটা স্ট্রাকচার আছে, আমার নিজের বডির একটা স্ট্রাকচার আছে, রাইট। তাহলে স্ট্রাকচারটাকে বলা হচ্ছে আকৃতি। আর আয়তন মিনস হচ্ছে যে এই পেন একটা কোনো একটা জায়গা জুড়ে আছে, সেটাকে বলা হচ্ছে আয়তন। যেমন ধরো জলকে বালতিতে রাখলে, তাহলে ওই জলটার কোনো আকৃতি, তোমার কোনো আকৃতি নেই,
ওই বালতির আকৃতিকে ধারণ করবে। সেই জন্যই বলা হচ্ছে যে তরল ও গ্যাসের সঠিক আয়তন থাকে, অবভিয়াসলি আয়তন থাকবে, নিচে একটা জায়গা অ্যাকুয়ার করবে, তাই না, কিন্তু আকৃতি থাকে না। একদম কারেক্ট বলেছে অপশানে। কঠিন পদার্থের সঠিক আয়তন আকৃতি থাকে, অবভিয়াসলি, তাই না, এটা একটা সলিড, তাহলে নিজের একটা সার্টেন তোমার স্ট্রাকচার আছে, আকৃতি, আর নিজের একটা ভলিউম তো আছে, যেটাকে বলা হচ্ছে আয়তন। ঠিক, নেক্সট বলেছে কঠিন পদার্থের মধ্যে ব্যাপন হয় না। হ্যাঁ, ঠিকই বলেছে, তাই না। গ্যাসীয় পদার্থের কোনো সঠিক আকৃতি নেই। কি বলেছে? গ্যাসীয় পদার্থের কোনো সঠিক আকৃতি নেই। ভালোভাবে দেখো, মনে করো গ্যাস আছে, সেই গ্যাসের সঠিক আকৃতি কি দেখতে পাবে? কোনো মতে দেখতে পাবে না। ঠিকই তো বলেছে, গ্যাসীয় পদার্থের কোনো সঠিক আকৃতি নেই। এটাই আবার করে দিয়েছে, তরল বা গ্যাসের সঠিক আয়তন থাকে কিন্তু আকৃতি থাকে না। দেখো, এটাই এখানে দিয়েছে যে গ্যাসীয় পদার্থের কোনো সঠিক আকৃতি নেই, এটাও কারেক্ট। এরপরে আসে ট্রিকি কোশ্চেন, তাহলে চারটেই কিন্তু কারেক্ট হয়ে গেল। হ্যাঁ, এখানে দেখো অপশন সিতে কি বলেছে, ব্যাপন হয় না, তাই তো। বাট মাথায় রাখবে যে সলিডে সেটা কিন্তু বিক্ষেপণ, সেটা কিন্তু পসিবল। সলিডেও কিন্তু বিক্ষেপণ এটা পসিবল হয়ে থাকে। তাহলে এটা অপশন সি না করাটাই বেটার। এখানে তোমরা অপশন এ করবে, অপশন বি করবে, আর অপশন ডি করবে। বোঝা গেল? এখানে এ আর ডি ইজিলি বোঝা যাচ্ছে। এটাই দেখো ডিতে দিয়ে দিয়েছে, কিছুই তো নেই, তাই না, যে গ্যাসীয় পদার্থের কোনো সঠিক আকৃতি নেই, ঠিকই বলা আছে। ওকে, নেক্সট কোশ্চেন। এটা বলেছে যে ধর একটা আমরা করি না যে পুজোতে বোমা ফাটাই, চকলেট বোম নিয়ে উপরে ছুড়ে দিলাম, তাতে উপরে ফেটে যায়, তাই না। তো যখনই কোনো একটা বোমার বিস্ফোরণ হবে, যখনই সেখানে একটা কোনো কলিশন হবে, ধর একটা গাড়িতে অন্য একটা গাড়িতে কলিশন হলো, কিংবা একটা অবজেক্টে অন্য একটা অবজেক্টে কলিশন হচ্ছে, এই সব কন্ডিশনের ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। যে লিনিয়ার মোমেন্টাম, যেটাকে বলা হয় রৈখিক ভরবেগ, এর লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল, এটা কিন্তু ফলো হবেই। চোখ বন্ধ করে তুমি অ্যান্সার দিয়ে দেবে, ফলো হবেই। দেখো কোশ্চেনে ওই রকমই একটা আছে যে একটা বাজি সোজা উপরে উঠে পড়ে ছুড়ে দুটো টুকরোতে পরিণত হলো, দেন 45 ডিগ্রি কোণের দিকে বেঁকে গেল। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র এটা তো ভ্যালিড হবেই, হতেই হবে ভ্যালিড, একটু আগেই বললাম, ঠিক আছে। নিউটনের প্রথম গতি সূত্র কোথায় আসছে? নিউটনের ফার্স্ট ল। অভিকর্ষজ ত্বরণ নো, বাজি ফাটার শব্দ নো, তাহলে এখানে একটাই হচ্ছে কারেক্ট, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। ওকে, নেক্সট কি বলেছে, একটি বল কোনো উচ্চতা থেকে নিচে ছেড়ে দিলে, আচ্ছা এটাকে একটু ভালোভাবে দেখো। হ্যাঁ, একটা এখানে বল আছে, এটা সার্টেন হাইট, আর এটা ধরো গ্রাউন্ড। তাহলে এখান থেকে কোনো একটা বলকে আমি ছেড়ে দিচ্ছি, তাহলে যে মুহূর্তে ছাড়বো সেখানে কি ভেলোসিটি প্রেজেন্ট থাকবে? ধরো এই পেনটাকে ছাড়ছি, তাহলে যেখানে ছাড়া হচ্ছে সেখানে ভেলোসিটি থাকছে না, এরপর ভেলোসিটি আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকছে, এবং এই হাতে পড়ছে আমার, এই হাতে ভেলোসিটি হয়ে যাবে ম্যাক্সিমাম। তাহলে এখানে স্যার ভেলোসিটি কত? এখানে ভেলোসিটি হচ্ছে 0, ঠিক আছে। আর কাইনেটিক এনার্জি, যেটাকে বলা হচ্ছে গতি শক্তি, এর ফর্মুলা হয়ে থাকে ½ m/v²। তাহলে ভেলোসিটি 0 হলে কাইনেটিক এনার্জিও 0, তাহলে এখানে কাইনেটিক এনার্জি হয়ে যাবে 0। আর আরেকটা এনার্জি থাকে, টোটাল এনার্জি মিনস হচ্ছে কাইনেটিক এনার্জি গতি শক্তি, প্লাস পোটেনশিয়াল এনার্জি মিনস হচ্ছে স্থিতি শক্তি। তাহলে পোটেনশিয়াল এনার্জি আরেকটা এনার্জি থাকে, এটাকে পি দ্বারা লিখছি, স্থিতি শক্তি, এটার ফর্মুলা হয় mg/h। এটা শুধু স্থিতি শক্তি না, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মহাকর্ষীয় স্থিতি শক্তি কিংবা অভিকর্ষীয় স্থিতি শক্তি বলতে পারো। এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে m/g/h। তাহলে এই বলটা একটা সার্টেন হাইটে আছে, h হাইটে, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে ম্যাক্সিমাম, m a x দ্বারা লিখছি, হবে কিনা?
বলটা এখান থেকে থ্রো করা হচ্ছে, গ্রাউন্ড থেকে, এটাই তো ম্যাক্সিমাম হাইটে আছে, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কোথায়, অ্যাট ম্যাক্সিমাম হাইট, আর কাইনেটিক এনার্জি মিনিমাম। এরপর বলটা পড়ছে, পড়তে 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 গ্রাউন্ডে এসে হিট করবে, গ্রাউন্ডে যখন এসে হিট করবে এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, আবার ভেলোসিটি ম্যাক্সিমাম হলেই এই ফর্মুলা থেকে দেখা যাচ্ছে যে কাইনেটিক এনার্জির ভ্যালু হয়ে যাবে ম্যাক্সিমাম। আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি, সে জিরো, কোনো হাইট হইতে নেই, তাই না, সেটা হচ্ছে জিরো। এরপর কোশ্চেনে আসো, কোশ্চেনে দেখো কি বলা আছে, যে একটি বল কোন উচ্চতা থেকে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, তাহলে বলটি যখন ভূমিতে পৌঁছবার মুহূর্তে স্থিতিশক্তি সর্বনিম্ন, গতিশক্তি সর্বোচ্চ, অবভিয়াসলি কারেক্ট, তাই না। ধরো এখান থেকে ছাড়ছি, হ্যাঁ, আর এখানে এসে এখানে জাস্ট আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম জিরো হয়ে যাবে, আর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এখনই ডিসকাস করলাম, তাহলে অপশন এ কারেক্ট। নেক্সট, পতনকালের যে কোনো অবস্থানে মোট শক্তি সমান হয়, অবভিয়াসলি সমান হবে, টোটাল এনার্জি কনজার্ভ থাকবেই। এখানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জিকে যদি অ্যাডিশন করে দিই, তাহলে এই যে পুরো পাথটা আমরা ড্র করলাম, সেই পুরো পাথের ক্ষেত্রেই কিন্তু টোটাল এনার্জি একই হবে, ঠিক। তাহলে এখানে অপশন বিও হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে না, পতনকালের যে কোনো অবস্থানে বলটির স্থিতিশক্তি ও গতিশক্তি দুইই থাকে, এটা কিন্তু কারেক্ট করা ঠিক নয়। কেন? ম্যাক্সিমাম হাইট আর মিনিমাম হাইটে কিন্তু, ম্যাক্সিমাম হাইটে দেখো কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে জিরো, আর মিনিমাম হাইটে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে জিরো। এই দুটো পয়েন্ট বাদ দিয়ে কিন্তু সব পয়েন্টগুলোতেই কাইনেটিক এনার্জিও প্রেজেন্ট থাকছে আর পোটেনশিয়াল এনার্জিও প্রেজেন্ট থাকছে। তাহলে ওই দুটো পয়েন্ট স্পেসিফিকলি বাদ দেওয়া নেই, তাহলে কিন্তু অপশন সিটাকে বলা উচিত নয়, ঠিক। ওকে, নেক্সট আসি অপশন ডি। বলটি যখন ভূমিতে পৌঁছবার মুহূর্তে স্থির শক্তি সর্বোচ্চ হয়, অবভিয়াসলি নট, স্থির শক্তি হচ্ছে মিনিমাম হয়ে যায় যখন সেটা ভূমিতে টাচ করবে হয়ে থাকে। মনে করো জাস্ট এরকমভাবে এখানে টাচ করছে, তাহলে এখানে হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ আর বি, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এখানেই থাক। হ্যাঁ, তো বলে রাখি যে তোমাদের ফিজিক্যাল সায়েন্স এর যে পুরো নোটস আর পুরো ভিডিও, তোমাদের যেগুলো এএনএম জিএনএম আসে, পুরো নোটস আর ভিডিও সেটা তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে একটা প্লেলিস্ট পাবে, প্লেলিস্টে যেয়ে পরে তুমি পুরো ভিডিওগুলো পেয়ে যাবে, যে তোমাদের যা যা সিলেবাস আছে পুরো কিন্তু থিওরি আকারে করা আছে, কোনো সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন নেই, ডিরেক্ট তোমরা ওগুলো করবে, ওগুলো থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে। আর নোটসগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে যাবে এবং সেখান থেকে তুমি ইজিলি হবে তুমি পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক, চলো বাই বাই, টেক কেয়ার।